ভিউয়ার্স, আমরা চলে এলাম আমাদের 23তম লেকচারে। উই আর গোইং টু স্টার্ট 23rd লেকচার এবং আজকের আমাদের আলোচনা আ আজকের আমাদের আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো দর্শক, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আমরা প্রথমে একটু জেনে নিই। যে বাক্যে আদেশ অর্থাৎ অর্ডার বোঝায়, যেমন হয়তো বললাম যে ১ কাপ চা আনো, বা হয়তো বললাম দরজাটা বন্ধ করো, বললাম দয়া করে এখানে চিৎকার করো না। এই যে আদেশ, এটা অনুরোধ হলো। আবার আদেশ হলো এখনই এখান থেকে যাও, আদেশ করলাম। আবার উপদেশ, আ সবসময় সত্য কথা বলবে। আ তারপরে ভিক্ষুকদের ভিক্ষা দিবে, দরিদ্রদের অসম্মান করবে না। অনুরোধ, আমরা বলতে পারি দয়া করে ১ কাপ চা দাও, দয়া করে দরজাটা বন্ধ করো। নিষেধ, এই কাজটা করো না। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যেও না, মিথ্যা কথা বলো না। তাহলে যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফর ফরবিড, এইগুলো প্রকাশ করে, সেগুলোকে আমরা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা খুবই সোজা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। আমরা প্রথমেই ভার্বটা বসিয়ে নিই। সবসময় ভার্বটা বসিয়ে নিই, তারপরে অবজেক্ট এক্সটেনশন। এখানে যেহেতু সেকেন্ড পারসন সাবজেক্ট যদি হয়, তো এটা সবসময় উল্লেখ থাকে। সবসময় উহ্য থাকে, বা আমরা সেকেন্ড পারসন সাবজেক্ট হলে সেটা ইংরেজেরা বলে না। অর্থাৎ ইউ শব্দটা বা তুমি শব্দটা ইংরেজেরা বলে না। যেক্ষেত্রে সেকেন্ড পারসন সাবজেক্ট হয় অর্থাৎ তুমি হয়, সেক্ষেত্রে ইংরেজেরা না বলার কারণে প্রথমেই ভার্বটা বসিয়ে তারপর অবজেক্ট বা এক্সটেনশন যেকোনো একটা আমরা বসাতে পারি। তাহলে সূত্রটা এরকম দাঁড়ায় যে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যদি সেকেন্ড পারসন সাবজেক্ট এবং সেটা উহ্য থাকে বা সেকেন্ড পারসন লেখা হয় না, জোর না বোঝালে। জোর বোঝালে অনেক সময় ব্যবহার করে, তবে জোর না বোঝালে, এমফ্যাসিস যদি না দেয়, তাহলে ইউ শব্দটা ব্যবহৃত হয় না। তবে যখন জোর বোঝায় তখন মাস্ট শব্দটা ব্যবহৃত হয়। যেমন তুমি কাজটা করবে, ইউ মাস্ট ডু দি ওয়ার্ক। কিন্তু কাজটি করো বললে ডু দি ওয়ার্ক। আমরা দর্শক কিছু উদাহরণ এখানে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কাজটি করো, ডু দি ওয়ার্ক। আমরা যদি বলি যে এখনই কাজটা করো, এক্সটেনশন দিয়ে নিই, তাহলে ডু দি ওয়ার্ক অ্যাট ওয়ান্স। আবার এটাকে যদি বলি না বোধক করে নিই যে কখনই কাজটি করবে না, কখনোই কাজটি করবে না, নেভার ডু দি ওয়ার্ক। নেভার শব্দটা আমরা বাক্যের প্রথমে বসিয়ে নিতে পারি। ১ কাপ চা আনো, গেট এ কাপ অফ টি। আমরা যদি বলি এখনই ১ কাপ চা আনো, তাহলে গেট এ কাপ অফ টি অ্যাট ওয়ান্স। একটি বই পড়ো, রিড এ বুক। আমরা যদি বলি যে সকালবেলায় বই পড়বে, তাহলে রিড বুকস ইন দ্য মর্নিং। আমরা ওইখানে ইন দ্য মর্নিংটাকে এক্সটেনশন, সেই জন্য প্রিপোজিশন বসিয়ে নিচ্ছি। একটি কলম নাও, টেক এ পেন। আমরা যদি বলি যে তোমার হাতে একটা কলম নাও, তাহলে টেক এ পেন ইন ইউর হ্যান্ড। আমরা বাজার যাও, গো টু মার্কেট। আবার বাজারের দিকে যাও যদি বলি, তাহলে গো টু দি মার্কেট। আমরা এটুকু একটু বুঝতে হবে যে আসলে নির্দিষ্ট কাজে গেলে সেক্ষেত্রে দি ব্যবহৃত হয় না। আর বাজারের দিকে এরকম অর্থে, অর্থাৎ হয়তো কোনো কিছু কিনবে না বা কিনতেও পারেন, এরকম কোনো সম্ভাব্যতা থাকলে তখন আমরা দি শব্দটা ব্যবহার করি। যেমন গো টু স্কুল, স্কুল যাও কাজের জন্য, পড়তে। আর গো টু দি স্কুল মানে স্কুলের দিকে যাও, এরকম শব্দটা প্রকাশ করে। চিঠি লেখো, রাইট এ লেটার, বা চিঠিটি লেখো সেজন্য রাইট দি লেটার। এখনই চিঠিটি লেখো, রাইট দ্য লেটার অ্যাট ওয়ান্স। তোমার বাবাকে একটা চিঠি লিখো, রাইট এ লেটার টু ইয়োর ফাদার। তোমার মাকে একটি চিঠি লেখো, রাইট এ লেটার টু ইয়োর মাদার। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড।
ফুলটি তোলো, পিক দি ফ্লাওয়ার। এখনই ফুলটি তোলো, পিক দ্য ফ্লাওয়ার এট ওয়ান্স। সর্বদা সকালে ফুল তুলবে, অলওয়েজ পিক ফ্লাওয়ার্স ইন দ্য মর্নিং। অলওয়েজটা অ্যাডভার্ব, বাক্যের প্রথমে বসিয়ে নিয়েছেন, ইন দি মর্নিং এক্সটেনশন বাক্যের শেষে বসালাম। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে আমরা হ্যাঁ বোধক বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ শব্দটাকে উজ্জ্ব রাখি, এছাড়া অন্যান্য এক্সটেনশন বাক্যের শেষে, তবে অলওয়েজ শব্দটা সাধারণত বাক্যের প্রথমে বসিয়ে নিই আমরা অ্যাডভার্বের জন্য। আমরা যদি তুমি উজ্জ্ব থাকে এবং না বোধক বাক্য হয় সেক্ষেত্রে আমরা ডোন্ট বা ডু নট শব্দটা বাক্যের প্রথমেই বসিয়ে নিই, তারপরে ভার্ব বসাই, অর্থাৎ ঠিক উপরে যা লিখেছি একই রকম, শুধু ডু নট বা ডোন্ট শব্দটা ব্যবহার করি। কাজটি করো না, ডোন্ট ডু দি ওয়ার্ক। বাজারের দিকে যাবে না, ডোন্ট গো টু দি মার্কেট। একেবারেই মিথ্যা বলবে না, নেভার টেল এ লাই। রাস্তায় দৌড়াবে না, ডু নট রান অন দ্য রোড। অন্যকে ঘৃণা করবে না, ডু নট হেট আদার্স। সময় নষ্ট করবে না, ডু নট ওয়েস্ট টাইম। দরজা বন্ধ করবে না, ডোন্ট শাট দি ডোরস। এখানে বা দরজাটি বন্ধ করবে না, ডোন্ট শাট দি ডোর করতে পারবেন। তাহলে বিষয়টা দাঁড়ালো এইরকম যে আমরা যদি না বোধক বাক্য হয় তাহলে হ্যাঁ বোধক বাক্যের মতোই শুধু বাক্যের প্রথমে ডু নট বসিয়ে নেব। তবে মনে রাখতে হবে যে এক্ষেত্রে সেকেন্ড পারসন সাবজেক্ট এবং সেটা উজ্জ্ব আছে। আমরা অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি এই শব্দগুলো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যে প্রথমেই বসিয়ে নিই। আপনারা যে বাক্যগুলো উপরে দেখলেন ওই সমস্ত বাক্যগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি এগুলো প্রথমে বসিয়ে নিতে পারবো। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে একটা কলম দিন, কাইন্ডলি গিভ মি এ পেন। সর্বদা বিদ্যালয়ে যাবে, অলওয়েজ গো টু স্কুল। দয়া করে এখানে বসুন, প্লিজ সিট হিয়ার। তাহলে ভিউয়ার্স you can understand now what is imperative sentence and what are the structural forms of imperative sentence. We should understand that at first if the subject is third person, second person, then only principal verb will be used at first, and after that we will use object or extension. But in the negative form, do not will be used at first, and after that verb, and after that object or extension will be used in imperative sentence. আমরা না বোধক বাক্যের ক্ষেত্রে নেভার শব্দটা বসিয়ে নিলাম, তবে কখনো না এরকম শব্দ হলে আমরা সবসময় নেভার শব্দটা বসিয়ে নিই বাক্যের প্রথমে। যেমন কখনো মিথ্যা কথা বলবে না, নেভার টেল এ লাই। কখনো বড়দের অসম্মান করবে না, নেভার ডিসরেসপেক্ট ইওর এল্ডার্স। এক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট পারসনের ক্ষেত্রে ও থার্ড পারসনের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ ফার্স্ট পারসন ও থার্ড পারসন যদি সাবজেক্ট হিসাবে বসে সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা ফার্স্ট পারসনটাকে মি করে নিই, অর্থাৎ অবজেক্ট ফর্মে বসাই। আর থার্ড পারসনেও যদি প্রোনাউন থাকে, যেমন হি থাকলে হিম, দে থাকলে দেম, আবার এইরকম শব্দগুলো সি থাকলে হার, এই শব্দগুলো করে নিই, চেঞ্জ করে নিই, কারণ লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। আবারও বলছি ভিউয়ার্স, লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, অর্থাৎ আই থাকলে মি হয়ে যায়, আই উইল বি চেঞ্জ ইন্টু মি, সি উইল বি চেঞ্জ ইন্টু হার, হি উইল বি চেঞ্জ ইন্টু হিম, they will be changed into them. আমাদের মনে রাখতে হবে লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। এছাড়া বাক্যটাকে আমরা শুড দিয়েও করতে পারি, অর্থাৎ সাবজেক্ট, শুড, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আমরা উদাহরণে চলে যাচ্ছি। চলো আমরা যাই, উই শুড গো হোম। আমরা এটাকে বলি লেটস গো। চলো আমরা যাই, উই শুড গো, অথবা লেটস গো বা লেট আস গো। লেট বসালে উই এর অবজেক্ট ফর্ম আস বসানো হয়েছে, যখন উই প্রথমে বসাচ্ছি, শুড বসাচ্ছি, তখন উই পূর্ণ আকারে বসাচ্ছি। আমরা আরো উদাহরণে যাচ্ছি, সে কাজটি করুক, লেট হিম ডু দি ওয়ার্ক। এখানে হির অবজেক্ট ফর্ম হিম। আবার এটাকে এভাবেও করা যায়, হি শুড ডু দি ওয়ার্ক, অর্থ দাঁড়াবে তার কাজটি করা উচিত। আমাকে বলতে দাও, লেট মি সে, অথবা আই শুড সে। এখানে লেট বসালে তারপরে অবজেক্ট। আমাদের বাড়ি যাওয়া উচিত, উই শুড গো হোম, লেটস গো হোম।
আমাকে একটু পড়তে দাও, লেট মি রিড এ বিট। এখানে মি আছে, আমরা উই শুড রিড এ, আই শুড রিড এ বিট লিখতে পারতাম। তবে সাধারণত ইংরেজেরা লেট মি রিড এ বিট এরকম শব্দই প্রকাশ করে বা এগুলো গ্রামাটিক্যালি আমরা ঠিক বলে মনে করি। আমাদের মাঠে খেলা করা উচিত। উই শুড প্লে ইন দ্য ফিল্ড। লেটস প্লে ইন দ্য ফিল্ড। চলো আমরা মাঠে খেলি। আমরা যদি বলি তাহলে লেটস প্লে ইন দ্য ফিল্ড। তাকে ভাত খেতে দাও, লেট হিম ইট রাইস। তাকে মাছ ধরতে দাও, লেট হিম ক্যাচ ফিশ। দর্শক একটু লক্ষ্য করছেন লেটের পরবর্তী প্রোনাউন যেগুলো অবজেক্ট আছে সেগুলো আমরা অবজেক্ট আকারে বসিয়ে নিচ্ছি, সাবজেক্ট আকারে নয়। তবে শুড বসালে সাবজেক্ট আকারেই বসছে, যেমন তাকে বলতে দিও না, লেট হিম নট সে, বা হি শুড নট সে। তাকে এখানে আসতে দিও না, লেট হিম নট কাম হিয়ার, অথবা হি শুড নট কাম হিয়ার। এগুলো এইভাবেই করতে হবে। আমাকে বাইরে যেতে দিও না, লেট মি নট গো আউটসাইড। তাকে মাঠে খেলতে দিও না, লেট হিম নট প্লে ইন দ্য ফিল্ড। তাকে কাজটি করতে দিও না, ডু নট লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে চিঠিটি লিখতে দিও না, লেট হিম নট রাইট দ্য লেটার। ভিউয়ার্স, আমরা এইভাবে শিখে নিলে আমাদের সুবিধা হবে। পরবর্তীতে আমরা যখন ভয়েসের আলোচনায় যাব তখন এগুলো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব আমাদের জন্য, একই বাক্যগুলো পরবর্তীতে ভয়েস চেঞ্জ করব। সুতরাং আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আবারও স্মরণ করে নিই। উই শুড রিমেম্বার দ্য স্ট্রাকচার অর প্যাটার্ন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। দ্যাট আমরা এক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে সেটা উজ্জ্ব থাকবে এবং প্রথমে ভার্ব বসিয়ে নিব। যেমন প্লিজ হেল্প মি, অলওয়েজ, এগুলো আমরা করে নিতে পারি। আমরা একটু উদাহরণে যাচ্ছি যে ঘরটি ঝাড়ু দাও, সুইপ দি রুম, এইরকম আরকি। আমরা যদি বলি সর্বদা ঘরটি ঝাড়ু দিবে, অলওয়েজ সুইপ দ্য রুম, কখনো মিথ্যা কথা বলবে না, লিভার ঠেলে লাই। আর নেগেটিভ বাক্য হলে আমরা ডু নট এর পরে ভার্বটা বসাবো। ডু নট রান ইন দ্য ফিল্ড, ডু নট রান অন দ্য রোড, অন্যকে ঘৃণা করবে না, ডু নট হেট আদার্স। আর দর্শক, এছাড়া আমরা অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি অ্যাডভার্ব গুলো বাক্যের প্রথমে বসিয়ে নিই এবং দেন শব্দটা সাধারণত বাক্যের শেষে বসিয়ে থাকি। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন বা ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা লেট ব্যবহার করলে তারপরে অবজেক্ট হিসাবে আমরা প্রোনাউনটা অবজেক্ট করে নিই। যেমন লেট মি সে, লেট আস ডু দি ওয়ার্ক, বা লেট হিম ক্যাচ ফিশ ইত্যাদি। সুতরাং আমরা আশা করি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখতে পেরেছি আমাদের এই ভিডিও থেকে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা পরবর্তী ভিডিওতে অপটেটিভ সেন্টেন্স আমরা শিখব এবং আমি আশা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন। এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।